হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম রেজাল্ট ফোকাস। তো যেমন তোমরা জানো যে প্রতিদিন রাত 8টার সময় আমাদের ইউটিউব চ্যানেলে ডাব্লিউবি স্পেশাল জিকে ক্লাস হয়, যেখানে আমরা প্রতিদিন 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করি, যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট। সে আবগারি পুলিশের মেন এক্সাম বলো, ডাব্লিউবি কনস্টেবল বা লেডি কনস্টেবল পিলি এক্সাম বলো, বা ডাব্লিউবি এসআইয়ের পিলি এক্সাম বলো না কেন, সমস্ত এক্সামের ক্ষেত্রে এই 25টি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হবে। তো ফ্রেন্ডস, আজকে হচ্ছে ক্লাস নাম্বার 9, 1 থেকে 8 অবধি আমরা অলরেডি পাবলিশ করেছি। যদি তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে প্লে লিস্টের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো ওয়াচ করতে পারো। তো চলো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটা শুরু করবো। তার আগে অবশ্যই একটাই রিকোয়েস্ট করবো যে ভিডিওটিকে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের সাথে, ঠিক আছে? তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করি। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে তাপের এসআই একক কী? অপশন এ কেলভিন, অপশন বি জুল, অপশন সি মিটার, আর অপশন ডি নিউটন। তো ফ্রেন্ডসের অ্যান্সারটা কী হবে? তাপের এসআই একক কী? তো দেখো, এর অ্যান্সারটা হবে অপশন বি জুল। তাপের এসআই একক হলো জুল, ঠিক আছে? বিস্তারিত দেখে নেব। তো দেখো ফ্রেন্ডস, তাপের এসআই একক হলো জুল, তাপের সিজিএস একক হলো ক্যালোরি, ঠিক আছে? আর উষ্ণতার এসআই একক হলো সেলসিয়াস, আর উষ্ণতার সিজিএস একক যেটা, সেটা হচ্ছে কেলভিন। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের কনফিউজ যেটা, সেটা এই চারটি অপশানের মধ্যেই কনফিউজ থাকে, ঠিক আছে? তো তাপের এসআই একক মনে রাখবে জুল, তাপের সিজিএস একক ক্যালোরি, আর তাপের উষ্ণতার এসআই একক সেলসিয়াস, আর উষ্ণতার সিজিএস একক যেটা, সেটা হবে কেলভিন, ঠিক আছে? নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো 2 নম্বরে, অনুপরমাণুর ভর মাপা যায় কিসের সাহায্যে? ঠিক আছে, নিউটনের সাহায্যে, অপশন বি ডাল্টনের সাহায্যে, অপশন সি ফার্মির সাহায্যে, আর অপশন ডি আলোক বর্ষের সাহায্যে। তো অনুপরমাণুর ভর কিসের সাহায্যে মাপা হয়? তো দেখো ফ্রেন্ডসের অ্যান্সারটা হবে অপশন বি, ডাল্টনের সাহায্যে অনুপরমাণুর ভর মাপা যায়, ঠিক আছে? আর নিউটন যেটা, সেটা হচ্ছে বলের এসআই একক, ঠিক আছে? মনে রাখবে, নিউটন যেটা, সেটা বলের এসআই একক। আর ফার্মি যেটা, সেটা সাহায্যে কি অনুপরমাণুর ব্যাস নির্ণয় করা যায় ফার্মির সাহায্যে, ঠিক আছে? আর আলোকবর্ষ যেটা, সেটা হচ্ছে দূরত্ব মাপার সব থেকে বড় একক যেটা, সেটা হচ্ছে আলোকবর্ষ, ঠিক আছে? নেক্সট নেক্সট দেখো ফ্রেন্ডস, বিস্তারিত দেখে নেবো। তো ডাল্টনের সাহায্যে অনুপরমাণুর ভর মাপা যায়, ঠিক আছে? আলোকবর্ষের সাহায্যে কি মহাকাশের দূরত্ব মাপা যায় আলোকবর্ষের সাহায্যে, ঠিক আছে? নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বরে, আচ্ছা, ফার্মির সাহায্যে অনুপরমাণুর ব্যাস নির্ণয় করা যায়, যেটা তোমাদেরকে আমি বললাম, ঠিক? নেক্সট নেক্সট হচ্ছে কে ঋণাত্মক ধর্মী? অপশন এ দিয়েছে ইলেকট্রন, অপশন বি প্রোটন, অপশন সি নিউট্রন, আর অপশন ডি কোনোটি নয়। তো ফ্রেন্ডসের অ্যান্সারটা কী হবে? কে ঋণাত্মক ধর্মী, ঠিক আছে? মানে কে নেগেটিভ চার্জ যুক্ত কণা। তো এক্ষেত্রে হবে অপশন এ ইলেকট্রন। ইলেকট্রন হলো নেগেটিভ চার্জ যুক্ত কণা, ঠিক আছে? আর প্রোটন হলো কি? প্রোটন হলো পজিটিভ চার্জ যুক্ত কণা। এটা কিন্তু মাথায় রাখবে, ইলেকট্রন নেগেটিভ, প্রোটন পজিটিভ, আর নিউট্রন যেটা, সেটা হচ্ছে নিস্তড়িত, ঠিক আছে? মানে এর কোনো চার্জ নেই, মনে রাখবে। তো ফ্রেন্ডস, নেক্সট প্রশ্ন হচ্ছে এরপর দেখো 4 নম্বরে যেটা, গ্রিন হাউস ইফেক্টের জন্য কোন গ্যাস দায়ী? গ্রিন হাউস ইফেক্টের জন্য কোন গ্যাস দায়ী? অপশন এ অক্সিজেন গ্যাস, অপশন বি কার্বন ডাইঅক্সাইড গ্যাস, অপশন সি নাইট্রোজেন গ্যাস, আর অপশন ডি কোনোটি নয়। তো এর অ্যান্সারটা কী হবে অবশ্যই জানাও, ঠিক আছে? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা কী হবে, যে গ্রিন হাউস ইফেক্টের জন্য যে গ্যাসটা দায়ী, সেটা হচ্ছে অপশন বি নাইট্রোজেন, সরি কার্বন ডাইঅক্সাইড গ্যাস যেটা, CO2 গ্যাস যেটা, সেটা কিন্তু গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী, মনে রাখবে, ঠিক? নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো 5 নম্বরে, বংশগতিবিদ্যার জনককে? বংশগতিবিদ্যার জনককে? অপশন এ রন্টজেন, অপশন বি অ্যারিস্টটল, অপশন সি লিনিয়াস, আর অপশন ডি মেন্ডেল। তো বংশগতিবিদ্যার জনক কাকে বলা হয়? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ঠিক আছে? মেন্ডেলকে বলা হয় বংশগতিবিদ্যার জনক, ঠিক আছে? আর রন্টজেন কি আবিষ্কার করেন? রন্টজেন এক্স রে মানে এক্স রশ্মি আবিষ্কার করেন রন্টজেন, ঠিক আছে? মনে রাখবে। আর অ্যারিস্টটলে কি বলা হয়? একে জীববিজ্ঞান মানে বায়োলজি, ফাদার অফ বায়োলজি বলা হয়, ঠিক আছে? জীববিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে। আর লিনিয়াসকে দ্বিপদ নামকরণের প্রবক্তা বা জনক বলা হয় কার? লিনিয়াসকে, ঠিক আছে? মনে রাখবে, এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, ঠিক? তো বিস্তারিত দেখে নেবো। তো বিস্তারিত দেখো ফ্রেন্ডস, রন্টজেন এক্স রশ্মি আবিষ্কার করেন অ্যারিস্টটল, জীববিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল, ঠিক আছে? আর লিনিয়াস যেটা, তিনি দ্বিপদ নামকরণের প্রবক্তা, ঠিক? নেক্সট প্রশ্ন হচ্ছে 6 নম্বরে, কততম সংবিধান সংশোধনের দ্বারা জিএসটিকে অ্যাড করা হয়? কততম সংবিধান সংশোধনের দ্বারা জিএসটিকে অ্যাড করা হয়? ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই প্রশ্নটা তুমি 3টে স্টার লাগিয়ে দাও, ঠিক আছে? কারণ এতটা ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা। তো দেখো,
এর অপশানে কী দেওয়া রয়েছে 42তম, অপশান বি 44তম, আর অপশান সি 92তম, আর অপশান ডি দেওয়া রয়েছে 101তম। তো কততম সংবিধান সংশোধনের দ্বারা জিএসটিকে অ্যাড করা হয়? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশান ডি। ঠিক আছে, 101তম সংবিধান সংশোধনের দ্বারা জিএসটিকে অ্যাড করা হয়। ঠিক, বিস্তারিত দেখে নেব। তো দেখো 42তম যে সংবিধান, সে মানে সংবিধান সংশোধন যেটা, সেটাকে মিনি সংবিধান বলা হয়। এটা কিন্তু মাথায় রাখবে, মিনি সংবিধান, মিনি কনস্টিটিউশন। ঠিক, আর দেখো এই 42তম সংবিধানকে মিনি সংবিধান কেন বলা হয়? কারণ এর মধ্যে সংবিধান অনেকগুলো সংশোধন করা হয়। যেমন দেখো, মৌলিক কর্তব্য যেটা, সেটা 51A নম্বর ধারাতে রাখা হয়। ঠিক আছে, আর যে 1976 সালে ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দ দুটি, এ দুটিকে যোগ করা হয় এই 42তম সংবিধান সংশোধন দ্বারা। ঠিক আছে, আর দেখো, আর 44তম সংবিধান সংশোধন যেটা, মানে সেটাতে কি করা হয়? সেটাতে করা হয় মৌলিক অধিকারের সংখ্যাকে 7 থেকে 6 করা হয়। ঠিক আছে, মৌলিক অধিকারের সংখ্যাকে 7 থেকে 6 করা হয়। এটা কিন্তু মাথায় রাখবে। এখানে কি 7 থেকে 6 কেন করা হয়? কারণ যে সম্পত্তির অধিকার যেটা ছিল মৌলিক অধিকারের মধ্যে, সেটাকে 44তম সংবিধান সংশোধন দ্বারা সেটাকে বাদ দেওয়া হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে 92তম সংবিধান সংশোধন দ্বারা ভারতের রাষ্ট্রীয় ভাষার সংখ্যা 22টি করা হয়। ঠিক আছে, মাথায় রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট। আর 101তম সংবিধান সংশোধন দ্বারা কী করা হয়? আমাদের জিএসটিকে অ্যাড করা হয়। ঠিক আছে, সংবিধানে জিএসটিকে অ্যাড করা হয় 101তম সংবিধান সংশোধন দ্বারা। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো ফ্রেন্ডস 7 নাম্বার, কত নম্বর তপশিলে পঞ্চায়েত রাজ ব্যবস্থা সম্পর্কে বলা আছে? ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো দেখো 11 নম্বর তপশিলে, অপশান বি 12 নম্বর তপশিলে, অপশান সি 8 নম্বর তপশিলে, আর অপশান ডি দেওয়া রয়েছে 1 নম্বর তপশিলে। তো ফ্রেন্ডসের অ্যান্সারটা কী হবে? কত নম্বর তপশিলে পঞ্চায়েতের রাজ ব্যবস্থা সম্পর্কে বলা আছে? তো এর অ্যান্সারটা হবে অপশান এ, 11 নম্বর তপশিলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সম্পর্কে বলা আছে। মাথায় রাখবে, 11 নম্বর তপশিলে। ঠিক আছে, আর 12 নম্বর তপশিলে পৌরসভার মানে সম্পর্কে বলা হয়েছে 12 নম্বর তপশিলে। তো বিস্তারিত আমরা দেখে নেব। তো দেখো ফ্রেন্ডস, 11 নম্বর তপশিলে 1992 সালে 73তম সংবিধান সংশোধন দ্বারা, ভীষণ ইম্পর্ট্যান্ট, 73তম সংবিধান সংশোধন দ্বারা 11 নম্বর তপশিলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা আছে। ঠিক আছে, নেক্সট দেখো 12 নম্বর তপশিল। ঠিক আছে, 12 নম্বর তপশিল কি? এটা 1992 সালে 74তম সংবিধান সংশোধন দ্বারা 12 নম্বর তপশিলে পৌরসভা সম্পর্কে আলোচনা করা আছে, যেটা তোমাদেরকে একটু আগে বললাম আমি। ঠিক আছে, নেক্সট যদি 8 নম্বর তপশিল, তো সেক্ষেত্রে 22টি ভাষা নিয়ে আলোচনা করা আছে 8 নম্বর তপশিলে। আর 1 নম্বর তপশিলে ভারত ও তার মানে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, সেই রাজ্যগুলোর সীমানা মানে বাউন্ডারি লাইন নিয়ে আলোচনা করা আছে 1 নম্বর তপশিলে। ঠিক আছে, তো দেখো ফ্রেন্ডস, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যার কারণে তোমাদের এই নোটসে দেওয়া। ঠিক আছে, মাথায় রাখবে, যে সমস্তগুলো নোটসে দেওয়া রয়েছে সেগুলো ইম্পর্ট্যান্ট, তার কারণে কিন্তু এখানে দেওয়া। কারণ প্রশ্ন এলে কিন্তু এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল বা ডাব্লিউপি এসআইয়ের এক্সামে। ঠিক আছে, মাথায় রেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো 8 নাম্বার, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি? ঠিক আছে, অপশান এ দিয়েছি, দেখো হিরালাল জে কামাইয়া, অপশান বি দেওয়া রয়েছে হৃদয়াতুল্লাহ। ঠিক আছে, অপশান সি দেওয়া রয়েছে লীলা সাহেব ফাতেলা বিবি। ঠিক, আর অপশান ডি কোনোটিই নয়। তো দেখো ফ্রেন্ডসের অ্যান্সারটা কী হবে? হিরালাল জে কামাইয়া তিনি ভারতের প্রথম প্রধান বিচারপতি। ঠিক আছে, মাথায় রাখি, ভারতের প্রথম প্রধান বিচারপতি তিনি হচ্ছেন হিরালাল জে কামাইয়া। ঠিক আছে, আর ভারতের মানে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান, এটা মুসলমান যদি বিচারপতি জিজ্ঞাসা করা হয় সেই ক্ষেত্রে হবে হৃদয়াতুল্লাহ। ঠিক আছে, মাথায় রাখবে। আর যদি জিজ্ঞাসা করা হয় যে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান মহিলা বিচারপতির নাম কি, সেক্ষেত্রে হবে লীলা সাহেব ফাতেলা বেবি। ঠিক আছে, তো ফ্রেন্ডস, এই 3টি ইম্পর্টেন্ট, তার কারণে তোমার 3টি আমি বিস্তারিত বলে দিলাম। ঠিক আছে, তো তা বিস্তারিত দেখে নাও তোমরা। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান মুসলমান বিচারপতি তিনি হচ্ছেন হৃদয়াতুল্লাহ। ঠিক আছে, আর যদি জিজ্ঞাসা করা হয় যে সুপ্রিম কোর্টের প্রথম ও প্রধান মহিলা বিচারপতি, সেক্ষেত্রে হবে লীলা সাহেব ফাতেলা বিবি। ঠিক আছে, মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কয়টি? ঠিক আছে, বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কয়টি? অপশান এ 26টা, অপশান বি 17টি,
অপশান সি 8টি আর অপশান ডি 31টি। তো ফ্রেন্ডসের অ্যান্সারটা কী হবে, বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কয়টি? তো সেক্ষেত্রে অ্যান্সার হবে অপশান ডি 31টি। ঠিক আছে, বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা রয়েছে 31টি। ঠিক, বিস্তারিত দেখে নেব। তো দেখো ফ্রেন্ডস, সুপ্রিম কোর্ট হলো দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট হলো দেশের সর্বোচ্চ আদালত। ঠিক আছে, মূল সংবিধানে বলা আছে একজন প্রধান বিচারপতি ও 7জন বিচারপতি নিয়ে মোট আটজন বিচারপতি থাকবেন সুপ্রিম কোর্টে। ঠিক আছে, এটা মূল সংবিধানে বলা আছে যে একজন প্রধান বিচারপতি ও 7জন বিচারপতি নিয়ে মোট 8জন বিচারপতি থাকবেন সুপ্রিম কোর্টের মধ্যে। ঠিক আছে, কিন্তু বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টে মোট 31 জন বিচারপতি রয়েছেন। ঠিক আছে, কিন্তু বর্তমানে ভারতে মোট 31 জন বিচারপতি রয়েছেন। যদি জিজ্ঞাসা করা হয় যে সুপ্রিম কোর্টের মানে মূল সংবিধানে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কয়টি থাকা উচিত, সেক্ষেত্রে হবে 8টি। ঠিক আছে, আর যদি জিজ্ঞাসা করা হয় যে বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কয়টি, সেক্ষেত্রে হবে 31টি। মাথায় রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট প্রশ্নটা হচ্ছে দেখো 10 নাম্বার, কমপক্ষে উপরাষ্ট্রপতি হতে গেলে যোগ্যতা কত লাগবে? অপশান এ 35 বছর হতে হবে, অপশান বি 45 বছর, অপশান সি 55 বছর, আর অপশান ডি 25 বছর। তো এর অ্যান্সারটা কী হবে? কমপক্ষে উপরাষ্ট্রপতি হতে গেলে যোগ্যতা কত লাগবে? তো এর অ্যান্সারটা হবে অপশান এ। অপশান এ হবে এর সঠিক উত্তর, 35 বছর হতে হবে। ঠিক আছে, মিনিমাম 35 বছর হতে হবে। যদি ভারতের উপরাষ্ট্রপতি হতে চাও তাহলে মিনিমাম তোমাকে 35 বছর কিন্তু বয়স হতেই হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো 11 নম্বর প্রশ্ন, মৌর্য যুগের শেষ সম্রাটের নাম কি? মৌর্য যুগের শেষ সম্রাটের নাম কি? অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান বি বিন্দুসার, অপশান সি অশোক, আর অপশান ডি দেওয়া রয়েছে বৃহদ্রথ। তো এর অ্যান্সারটা কী হবে? তো দেখো ফ্রেন্ডস, মৌর্য যুগের মানে মৌর্য বংশের প্রতিষ্ঠা যদি জিজ্ঞাসা করা হয়, সেক্ষেত্রে অ্যান্সার হবে চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, আর যদি মৌর্য বংশের শেষ সম্রাট বলা হয়, সেক্ষেত্রে অ্যান্সার হবে অপশান ডি বৃহদ্রথ। মৌর্য বংশের শেষ সম্রাট হলো বৃহদ্রথ। আর যদি বলা হয় মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, সেক্ষেত্রে হবে চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, মুদ্রা রাক্ষস গ্রন্থটি কার লেখা? ঠিক আছে, অপশান এ দেওয়া রয়েছে দেখো ভোজ, অপশান বি দেওয়া রয়েছে বিশাখ দত্ত, অপশান সি দেওয়া রয়েছে বল্লাল সেন, আর অপশান ডি দেওয়া রয়েছে সন্ধ্যাকর নন্দী। তো ফ্রেন্ডসের অ্যান্সারটা কী হবে? মুদ্রা রাক্ষস গ্রন্থটি কার লেখা? তো দেখো এর অ্যান্সারটা হবে অপশান বি বিশাখ দত্ত। ঠিক আছে, অপশান বি হবে সঠিক উত্তর, বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস গ্রন্থটি। ঠিক আছে, বিস্তারিত দেখে নেব। তো দেখো ফ্রেন্ডস, ভোজের লেখা হচ্ছে যুক্তিকল্পতরু গ্রন্থটি। ঠিক আছে, আর দেখো বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস, ব্রজসূচি, আর রয়েছে সূত্রালঙ্কার। ঠিক আছে, নেক্সট দেখো হচ্ছে অশ্ব ঘোষের লেখা বুদ্ধ চরিত। ঠিক আছে, আর সন্ধ্যাকর নন্দীর লেখা দেখো বল্লাল সেনের লেখা দেখো দান সাগর, অদ্ভুত সাগর, আর উত্তর সাগর। এগুলো কিন্তু বল্লাল সেনের লেখা। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো সন্ধ্যাকর নন্দীর লেখা রামচরিত। তো দেখো ফ্রেন্ডস, এগুলো থেকে তোমাদের এক্সামে প্রশ্ন আসে যে জিজ্ঞাসা করা হয় যে মুদ্রা রাক্ষস গ্রন্থটি কার লেখা বা বজ্রসূচি গ্রন্থটি কার লেখা, এই সমস্ত প্রশ্ন তোমাদের এক্সামে কিন্তু আসে। ঠিক আছে, মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 13 নম্বর প্রশ্ন, জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? অপশান এ দ্বাদশ অঙ্গ, অপশান বি ত্রিদশ অঙ্গ, অপশান সি হচ্ছে ত্রিপিটক, আর অপশান ডি হচ্ছে কোনোটিই নয়। তো ফ্রেন্ডসের অ্যান্সারটা কী হবে? জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? তো দেখো এর অ্যান্সারটা হবে অপশান এ দ্বাদশ অঙ্গ। মাথায় রাখবে, জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম দ্বাদশ অঙ্গ, আর বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক। এটা কিন্তু বৌদ্ধদের। ঠিক আছে, ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের, আর দ্বাদশ অঙ্গ সেটা হচ্ছে জৈনদের ধর্মগ্রন্থের নাম প্রধান। তো বিস্তারিত দেখে নেব। দেখো ফ্রেন্ডস, ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম। ঠিক আছে, আর দ্বাদশ অঙ্গ সেটা হচ্ছে জৈনদের ধর্মগ্রন্থের নাম, আর ত্রিপিটক সেটা পালি ভাষায় লেখা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে 14 নম্বর, ইতিহাসে সিংহসেন কাকে বলা হতো? ইতিহাসে সিংহসেন কাকে বলা হতো? অপশান এ দেওয়া রয়েছে সম্রাট অশোককে, অপশান বি চন্দ্রগুপ্তকে, অপশান সি বিন্দুসারকে, আর অপশান ডি শিশুনাগকে। তো এর অ্যান্সারটা কী হবে? ইতিহাসে সিংহসেন কাকে বলা হতো? তো দেখো ফ্রেন্ডসের অ্যান্সারটা হবে অপশান সি বিন্দুসারকে ইতিহাসে সিংহসেন বলা হতো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, আকবরনামা গ্রন্থটি কার লেখা? আকবরনামা গ্রন্থটি কার লেখা? বাবরের,
অপশান এ, অপশান বি আকবর, অপশান সি জাহাঙ্গীর, অপশান ডি দেওয়া রয়েছে আবুল ফজল। তো এর অ্যান্সারটা কী হবে? আকবরনামা গ্রন্থটি কার লেখা? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশান ডি, ঠিক আছে, আবুল ফজল। আবুল ফজলের লেখা আকবরনামা গ্রন্থটি, মনে রাখবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো 15 নাম্বার, ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত? ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত? অপশান এ 1373 কিমি, অপশান বি 2900 কিমি, অপশান সি 3000 কিমি, আর অপশান ডি দেওয়া রয়েছে 5000 কিমি। তো এর অ্যান্সারটা কী হবে? ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত? তো দেখো ফ্রেন্ডসের অ্যান্সারটা হবে অপশান বি 2900 কিলোমিটার, ঠিক আছে, 2900 কিলোমিটার। ব্রহ্মপুত্র নদ মানস সরোবর থেকে উৎপত্তি হয়েছে, ঠিক আছে, মনে রাখে ব্রহ্মপুত্র নদ যেটা, সেটা মানস সরোবর থেকে উৎপত্তি হয়েছে। নেক্সট, আচ্ছা সরি ফ্রেন্ডস, এখানে মানস সরোবর হবে না, মানস সরোবর কিন্তু সিন্ধু নদের ক্ষেত্রে। ব্রহ্মপুত্র যেটা, সেটা হবে চেমায়ুংদুং হিমবাহ থেকে কিন্তু উৎপত্তি হয়েছে ব্রহ্মপুত্র নদ, ঠিক আছে। মানস সরোবর যেটা, সেটা সিন্ধু নদীর ক্ষেত্রে। সিন্ধু নদীর যদি জিজ্ঞাসা করা হয় যে উৎপত্তি স্থল, সেটা হবে মানস সরোবর, আর ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল হচ্ছে চেমায়ুংদুং হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদী উৎপত্তি হয়েছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 17 নাম্বার, দেখো বিশ্বে বক্সাইট উৎপাদনে ভারত কততম স্থানে রয়েছে? ঠিক আছে, অপশান এ প্রথম, অপশান বি দ্বিতীয়, অপশান সি তৃতীয়, আর অপশান ডি চতুর্থতম স্থানে রয়েছে। তো এর অ্যান্সারটা কী হবে? দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশান ডি, বক্সাইট উৎপাদনে ভারত চতুর্থতম স্থানে রয়েছে, ঠিক আছে। বিশ্বের মধ্যে 4 নাম্বার রয়েছে আমাদের ভারত বক্সাইট উৎপাদনে, ঠিক। নেক্সট প্রশ্ন হচ্ছে 18 নাম্বার, গোলাপি শহর কাকে বলা হয়? অপশান এ মৌসুরিকে, অপশান বি চেন্নাইকে, অপশান সি জয়পুরকে, অপশান ডি কোচিকে। তো গোলাপি শহর কাকে বলা হয়? তো এর অ্যান্সারটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে গোলাপি শহর কাকে বলে। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশান সি জয়পুর, ঠিক আছে। গোলাপি শহর বলা হয় জয়পুরকে, মাথায় রাখবে, ঠিক। তো মৌসুরিকে কী বলা হয়? দেখো মৌসুরিকে বলা হয় পর্বতের রানী। পর্বতের রানী যদি জিজ্ঞাসা করা হয়, সেক্ষেত্রে অ্যান্সার হবে মৌসুরিকে বলা হয়, ঠিক আছে। আর দেখো কোচিকে কি বলে? কোচিকে বলে আরব সাগরের রানী বলা হয় কোচিকে, ঠিক। নেক্সট, কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ, আর হায়দ্রাবাদকে বলা হয় মুক্তার দেশ বলা হয় কাকে? হায়দ্রাবাদকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো পাতিয়ালাকে বলা হয় রয়্যাল সিটি, ঠিক আছে, পাতিয়ালাকে বলা হয় রয়্যাল সিটি। তো ফ্রেন্ডস, এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, এগুলো থেকেই তোমাদের এক্সামে প্রশ্ন আসবে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 19 নাম্বার, কচ্ছরণ কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, কচ্ছরণ কোন রাজ্যে অবস্থিত? তো ফ্রেন্ডস, অপশান এ দেওয়া রয়েছে দেখো পশ্চিমবঙ্গ, অপশান বি দেওয়া রয়েছে আসাম, অপশান সিতে দেওয়া রয়েছে গুজরাট, আর অপশান ডিতে দেওয়া রয়েছে মধ্যপ্রদেশ। তো ফ্রেন্ডস, তোমাদের কাছে আরেকটা আমি প্রশ্ন করবো যে লুনি যে নদীটা রয়েছে, সেটা কোথায় গিয়ে পর মিশেছে? তো ফ্রেন্ডসের অ্যান্সারটা হবে কিন্তু কচ্ছরণে মিশেছে, ঠিক আছে। লুনি নদীটা কচ্ছরণে গিয়ে পর মিশেছে, ঠিক আছে। কোনো নদী বা কোনো উপসাগর কিন্তু মেশেনি। সে লুনি নদীটা কচ্ছরণ যে জায়গাটা, সেখানে কিন্তু লুনি নদী গিয়ে পর লুপ্ত হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডসের অ্যান্সারটা কী হবে? কচ্ছরণ কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, আসাম, গুজরাট আর মধ্যপ্রদেশ। অবশ্যই কমেন্ট করে অ্যান্সারটা দাও। তো দেখো, এর অ্যান্সারটা হবে অপশান সি গুজরাট। কচ্ছরণ যেটা, সেটা গুজরাটে অবস্থিত, মাথায় রাখবে, ঠিক আছে। কচ্ছরণ যেটা, সেটা গুজরাটে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো সেল কত খ্রিস্টাব্দে গঠিত হয়? সেলের ফুল ফর্ম হচ্ছে স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে, মাথায় রাখবে। সেলের ফুল ফর্ম যেটা, সেটা হচ্ছে স্টিল অথরিটি ইন্ডিয়া আর লিমিটেড, ঠিক আছে। তো দেখো, সেল কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1971 সালে, 1973 সালে, 1987 সালে, আর দেওয়া আছে 1999 সালে। তো অ্যান্সারটা কী হবে? সেল কত খ্রিস্টাব্দে গঠিত হয়? তো দেখো ফ্রেন্ডসের অ্যান্সারটা হবে অপশান এ, 1973 সালে সেল গঠিত হয়, ঠিক আছে। তো বিস্তারিত দেখে নেব। তো দেখো ফ্রেন্ডস, সেলের সম্পূর্ণ নাম হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে। সেল প্রতিষ্ঠাতা হয় 1973 সালে। সরি ফ্রেন্ডস, এখানে অপশান বি হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। 1973 সালে সেল গঠিত হয় আর কি, ঠিক। তো সেল প্রতিষ্ঠাতা হয় 1973 সালে। নেক্সট প্রশ্ন হচ্ছে কাবুল কার সমাধি স্থল? কাবুল যেটা, সেটা কার সমাধি স্থল? অপশান এ চরণ সিংয়ের, অপশান বি ইন্দিরা গান্ধীর,
অপশান সি আকবরের, আর অপশান ডি বাবর। তো এর অ্যান্সারটা কী হবে? কাবুল কার সমাধিস্থল? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশান ডি। ঠিক আছে, বাবরের সমাধিস্থল হচ্ছে কাবুল, মনে রাখবে বাবরের সমাধিস্থল হচ্ছে কাবুল। ঠিক, তো বিস্তারিত দেখে নেবো। তো দেখো ফ্রেন্ডস, চরণ সিং যিনি, তার সমাধিস্থলের নাম হচ্ছে কিষান ঘাট। ঠিক আছে, আর দেখো ইন্দিরা গান্ধীর সমাধিস্থলের নাম হচ্ছে শক্তিস্থল। ঠিক, এরপর দেখো আকবরের সমাধিস্থলের নাম হচ্ছে সেকেন্দারা, মাথায় রাখবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে বাবরের সমাধিস্থলের নাম হচ্ছে কাবুল। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি উক্তিটি কার? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি উক্তিটি কার? অপশান এ কাশিরাম দাস, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি কাজী নজরুল ইসলাম, আর অপশান ডি স্বামী বিবেকানন্দ। তো ফ্রেন্ডসের অ্যান্সারটা কী হবে? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি উক্তিটি কার? তো এর অ্যান্সারটা হবে দেখো অপশান বি। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি এটা। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা কি? এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। ঠিক আছে, মনে রাখে বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেটা, সেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 23 নাম্বার, সালোক সংশ্লেষ কোথায় হয়? অপশান এ গাছের মূলে হয়, অপশান বি গাছের পাতায় হয়, অপশান সি গাছের ফলে হয়, আর অপশান ডি গাছের কাণ্ডে হয়। এই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে প্রায় সবারই পারা উচিত। অবশ্যই কমেন্ট করে জানাও যে এর অ্যান্সারটা কী হবে, সালোক সংশ্লেষ কোথায় হয়। তো দেখো এর অ্যান্সারটা হবে অপশান এ। ঠিক আছে, অপশান এ না, অপশান বি, গাছের পাতায় হয়। ঠিক আছে, সালোক সংশ্লেষ যেটা, সেটা হয় গাছের পাতায়। ঠিক, মনে রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, ঝুমুর কোথাকার লোকনৃত্য? ঠিক আছে, ঝুমুর কোথাকার লোকনৃত্য? তো দেখো এর অপশানে দেওয়া রয়েছে হরিয়ানা, অপশান বি ওড়িশা, অপশান সি পশ্চিমবঙ্গের, আর অপশান ডি মহারাষ্ট্রের। তো ঝুমুর কোথাকার লোকনৃত্য? তো দেখো এর অ্যান্সারটা হবে অপশান এ হরিয়ানা। ঠিক আছে, হরিয়ানার লোকনৃত্য যেটা, সেটা হচ্ছে ঝুমুর। ঠিক, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 25 নাম্বার, আর আজকের ভিডিওর প্রায় শেষ প্রশ্ন, যেটা হচ্ছে জাতীয় যুব দিবস কবে পালন করা হয়? ঠিক আছে, বা কবে পালন করে থাকি আমরা প্রতি বছর? তো দেখো এর অপশান দেওয়া রয়েছে দেখো 9 জানুয়ারি, অপশান বি 10 জানুয়ারি, অপশান সি 12 জানুয়ারি, আর অপশান ডি 15 জানুয়ারি। তো জাতীয় যুব দিবস আমরা কবে পালন করে থাকি? তো দেখো ফ্রেন্ডসের অ্যান্সারটা হবে অপশান সি হবে এর সঠিক উত্তর। 12 জানুয়ারি প্রতি বছর আমরা জাতীয় যুব দিবস পালন করে থাকি। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এই দিনটি আমরা প্রতি বছর পালন করি। ঠিক আছে, আর 9 জানুয়ারি আমরা অনায়াসি ডে বা এনআরআই ডে হিসাবে আমরা পালন করে থাকি। এনআরআই ডে হিসাবে আমরা প্রতি বছর পালন করে থাকি 9 জানুয়ারি। আর 10 জানুয়ারি বিশ্ব হাস্য দিবস হিসাবে আমরা পালন করে থাকি। 12 জানুয়ারি জাতীয় যুব দিবস পালন করে থাকি। 15 জানুয়ারি ভারতীয় স্থল সেনা দিবস হিসাবে পালন করে থাকি, মানে ইন্ডিয়ান আর্মি ডে। ঠিক আছে, ইন্ডিয়ান আর্মি ডে হিসাবে আমরা প্রতি বছর পালন করে থাকি। তো ফ্রেন্ডস, আজকের মতো প্রায় আমরা 25টি প্রশ্ন কমপ্লিট করলাম। আশা করছি প্রায় তোমরা সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিয়েছো। যতগুলো প্রশ্নের উত্তর দিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাও যে 25টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের তোমরা উত্তর দিয়েছো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। ঠিক আছে, আর এর নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এভাবে নতুন আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, যেমন তোমরা জানো যে প্রতিদিন রাত 8টার সময় আমাদের এই ইউটিউব চ্যানেলে ডাব্লিউপি স্পেশাল জিকে ক্লাস হয়, যেখানে আমরা 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আলোচনা করি এই ক্লাসের মধ্যে। ঠিক আছে, তো চলো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট পরের দিন এই 8টার সময়ে। ঠিক আছে, ডাব্লিউপি স্পেশাল ক্লাস নিয়ে, যেখানে আমরা আবার 25টি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো ফ্রেন্ডস, এখনকার মতন এখান পর্যন্তই থাক। ধন্যবাদ।